থাকতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি নিজে একজন ব্যবসায়ী, পিওর ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি যখনই তার পাশাপাশি উনি ডিফল্টার, এটা মাথায় রাখতে হবে। যেমন দুদুবের সাথে আমি দ্বিমত করছি না যে আপনি লোক বসাইতে পারেন এবং তার পারফরমেন্স ভালো হতে পারে, যোগ্য হতে পারে, কিন্তু আপনি যখন ঋণ খেলাপি হিসাবে যাচ্ছেন এবং আপনার নৈতিক দায়িত্ব থাকবে রাষ্ট্রের ঋণ রিকভারি করা, এই রাষ্ট্রের ঋণ যে রিকভারি করবেন আপনি অন্যান্য ডিফল্টারের কাছ থেকে, আপনার মোরাল কারেজটা কোথায় থাকবে? এটা আমার একটা বিরাট প্রশ্ন। সেক্ষেত্রে আমি তার সব যদি বাদ দেই, অ্যাটলিস্ট রাষ্ট্রের এইরকম একটা দায়িত্বশীল জায়গায় 89 কোটি ঋণ খেলাপি যে ব্যক্তি, তাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি এক। দুই হচ্ছে, এখনও কিন্তু আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, কিন্তু প্রথম অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু সেটা ফুলফিল করা হয়নি। ঋণ খেলাপি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবেই। 3 নম্বর, উনি ব্যবসায়ী, ওনার মাথার ভিতরে সব ওনার ব্যবসাটা ঘুরবে। আর 4 নম্বর যদি ধরেন, আপনি দ্বিতীয় দিনই কিন্তু 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে ডিসবার্স করছেন উনি, তাদেরকে। এটা কি উনি করেছেন না আহসানুল মনসুরের সময় হয়েছে? কোনটা? এই যে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে দেওয়া, তার হলো সুবিধা? না, আমি তো জানি এখানে থেকেই দেওয়া হয়েছে। আপনি দেখেন কোথাও কোথাও আছে যে আহসানুল মনসুর যাওয়ার আগে দিয়ে গেছে। কিন্তু আপনি যখন একটা ঋণ খেলাপিকে দিবেন এবং সে যদি এখান থেকে তার ঋণ রিকভারি করে চলে যায়, তখন একটা প্রশ্ন দেখা। কিন্তু একটা গণতান্ত্রিক দল, আপনি জামাত এনসি বলেন, সবাই গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা সবাই নির্বাচন করছে। একটা দল বিজয়ী হয়েছে, সরকার গঠন করছে, আর অন্যরা যারা বিজয়ী হয়েছে, সংখ্যা সিট কম, তারা বিরোধী দলে গেছে। ভোট যদি দেখেন 49% এবং 31%, সরকারি পক্ষ পাইছে 49, এরা পাইছে 31%। ভোটের দিক থেকে হিউজ। সাধারণত এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রশ্ন আসে তখন যখন দেশে স্বাভাবিক গভর্নমেন্ট থাকেন না। তার যে প্রোটোকল বা 12-14টা গাড়ি তার সাথে মুভ করতো, সেটাকে উনি কমায় যদি 4টা গাড়িতে এনে থাকেন, এটা ধরেন যানজটের জন্য কিছু হবে এবং এটা ভালো। আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, উনি যে গাড়িতে পতাকা লাগান না, মানে লোক দেখানো মনে হয় না এগুলো আপনার? লোক দেখানো মনে হয় না, কিন্তু আমার একটু ভিন্ন মত আছে এখানে। আচ্ছা প্লিজ সেটা বলেন। রাষ্ট্র প্রোটোকল দিচ্ছেন ওনাকে, আচ্ছা। উনি প্রাইম মিনিস্টার, উনি ঘরে লুঙ্গি পরে বসে থাকলেও প্রাইম মিনিস্টার। সুতরাং ওনার যে নর্মাল প্রোটোকলগুলো, এটা কোনো বিলাসিতা না, এটা রাষ্ট্র তাকে দিচ্ছে, রাষ্ট্রাচার বলতে পারেন। সেই হিসাবে তার অনেক অ্যাকসেপ্ট করা উচিত আমি মনে করি, বাট উনি করছেন না, সেটাকে আমি খারাপভাবে দেখছি। ধন্যবাদ আপনার রাজাকে। সঞ্জয়, যদি একটু ছোট করে জানতে চাই, যে প্রধানমন্ত্রী যে আজকে দ্বিতীয় দিনের মতো শনিবার অফিস করলেন সরকারি ছুটির দিনে, আপনার কি মনে হয় যে সরকারি সেবা নিয়ে আমাদের যে দীর্ঘদিনের অভিযোগ আছে, সেই জায়গাগুলোতে আলোকপাত হবে, সরকারি কাজে গতি আসবে? প্রাইম মিনিস্টার হচ্ছে বাংলাদেশের সামগ্রিক চিত্রের প্রতীক। তিনি কতটুকু হেসেছেন, কতটুকু কাজ করেছেন, কতটুকু তার স্বাচ্ছন্দ্যে চলছেন, এই বিষয়গুলো সব জায়গায় প্রতিফলন হয়। প্রশাসনে, আইন শৃঙ্খলাতে, রাজনীতির অঙ্গনে এগুলো কিন্তু কাজ করবে। যেমন তিনি সচিবালয় থেকে হেঁটে আপনার মিলনায়তনে গেছেন, আবার ওখান থেকে বাংলা একাডেমি। দেখেন, আহসানুল মনসুর সাহেবের সম্পর্কে আমাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট উনি কোন লেভেলের, উনি একজন সাকসেসফুল অর্থনীতিবিদ এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড, সে অর্থনীতি নিয়েই কাজ করা, এবং অল্প সময়ের মধ্যে উনি 25 থেকে 35 বিলিয়ন ডলার উন্নীত করছেন রিজার্ভ। এই সব দিক মিলাইয়া তাকে যে আপনি সরাইতে পারবেন না তা নয়। আপনার দল যখন ক্ষমতায় আসে, নতুন ক্ষমতায় আসলে তাকে নিতেই পারে। সেখানে আপনি একজন প্রথম দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের কাজ কি। একটা গভর্নরের কাজ সবচেয়ে অর্থনীতি সংক্রান্ত যে টার্নিং পয়েন্ট, এটা কিন্তু কি পয়েন্টের একটা। রাষ্ট্রের লোড বিয়ারিং বিমের একটা হইল অর্থনীতির খাত, সেটা হইল বাংলাদেশ ব্যাংক। সেখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করছে, এখানে মুদ্রানীতি, ঋণ নীতি প্রণয়ন করতে হবে ছিল, এবং তার উত্তরসূরি হিসাবে তিনি যে দৃষ্টান্তগুলো রাখছেন, যেভাবে আমরা তাকে কথা বলি না, যেমন তার পোশাক আশাকে, কথাবার্তায় আপনি যে কথাগুলো উচ্চারণ করলেন, এগুলো কিন্তু খুবই সাধারণ হবে। শুধু এখন করছেন এমন না, কিন্তু আমি সেই দলের মানুষ হিসাবে অনেক আগের থেকেই তাকে আমি জানি যে অত্যন্ত সাদামাটা এবং দেশীয় জিনিস তিনি সবসময় ব্যবহার করেন। যে কথাগুলো এখন আসেনি বটে, এমন অনেক সাবান আছে যা একেবারে আমাদের দেশে, সেইগুলোই তিনি আগাগোড়া ব্যবহার করছেন। তো আমার মনে হয় দেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, মন্ত্রী বা উচ্চপদস্থ যারা থাকেন, তাদেরকে কোনো না কোনোভাবে দেশবাসী, তরুণ সমাজ অনুসরণ করে। সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু সবটাই নিচের ভালোর দিকে এগোবে। এটা তবে প্রথাগতভাবে যেটা আপনি উল্লেখ করলেন, এই পেশায় এই জায়গার থেকে কেউ কখনো বাংলাদেশ ব্যাংকের প্রধান হয়নি, গভর্নর হয়নি, এটা একমত আমি। কিন্তু হয় নাই বলে হবে না। আর 2 নম্বর হচ্ছে, এই সরকারের বয়সই সম্ভবত 10 দিন এখনো অতিক্রম করে নাই। আর গভর্নরও আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আস্থা রাখা যায়, বিশ্বাস করা যায়।
তো একটু দেখি না এই ধরনের আমার একটা মানে আমি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম, সে আমার সঙ্গে কাজ মানে মানে উপদেষ্টা হিসাবে উনি ওখানে নিয়োগ দিয়ে যাদের হাতে পাইছিলেন, তো ঠিক আছে উনি কাজও করেছেন, কিন্তু সেই জায়গাটা পরিবর্তন হবে না। সরকারই তো পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, ওই যখন উদ্ভূত কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, এ নিয়ে আমি অর্থমন্ত্রীর কথাটাই বলতে চাচ্ছি যে এই কথাগুলো থাক। কিন্তু নির্বাচিত সরকার আসার পর তারা থরথর করে কাঁপবে, কারণ তারা জানে যে আমাদের সেই সরকার নাই। তারপরে যদি আপনি বদল করতে চান, আপনার উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটর মানে আমলা থেকে নেয়া। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হইলেই আপনার এই 6 জন সবাই বিজয় লাভ করতো? আপনি তো জানেন না, কারণ আপনি নির্বাচন দিচ্ছেন না। 31% ভোট যারা পাইছে তারা ডিপ্রাইভড হইল। আপনি তাদেরকে মূল্যায়ন করে তাদের সাথে আলোচনা করে 6টার মধ্যে যদি তাদেরকে 2টা দেওয়া যাইতো যে ঠিক আছে তোমরা 2জন সিলেক্ট করো, কথার কথা বলছি, আপনি সেটা করলেন না। টোটালটা দলীয়। এই দলীয় দেওয়ার মানে অ্যাবসলিউটলি আপনাদের। এবং দলীয় লোককে যখন পয়েন্ট নিতে পেরেছি, দলীয় লোককে যখন আপনি নিয়োগ দেন তখন কিন্তু আমলা যেভাবে আপনাকে কেয়ার করবে তা না, কারণ দলীয় লোকগুলো সব একসাথে যখন বসে ফ্রেন্ডলি টু ইচ আদার। এখন সেক্ষেত্রে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং আমি মনে করি তারা কি নির্বাচন নিয়ে শঙ্কিত, এবং সে কারণে কি একটা ফিল্ড তৈরি করার জন্য তাদেরকে আগেই বসাইছে এবং পূর্ণমেয়াদ দিছে কিন্তু তাদেরকে। অর্থাৎ পরিস্থিতি যদি মনে করে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত পূর্ণমেয়াদ, না পূর্ণমেয়াদ মানে 5 বছর, না ব্যাপারটা এরকম। এখানে লেখা ছিল যে নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া। কোন দল, কোন মানুষ জনপ্রিয়, কাদের প্রতি দেশবাসীর আস্থা আছে, বিশ্বাস আছে, এইগুলো জানার পরেও যখন আমি এটা সমালোচনা করব, সামথিং রং। আমি যদি নির্বাচনের আগেই বিএনপির একজন মানুষকে বলতাম একেই করতে হবে, আমি তো নির্বাচনে ফেস করি না, তাহলে একটা প্রশ্ন থাকতে পারত। কেয়ারটেকার সরকারের সব কিছু ভালো, পুরোটাই আছে অনির্বাচিত। গত 18 মাসে আমরা অনির্বাচিত। 16 থেকে 18 বছর নির্বাচন নামে কিন্তু ভাড়ামিপূর্ণ ঘটনা ঘটছে, যে কারণে এটা সব শ্রেণীর পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে। সেই কারণে আপনি নির্বাচনের আগ পর্যন্ত একটা স্বস্তি দিতে চাচ্ছেন, আপনি সচিবকে মেনে নিলেন, রাজনীতিবিদদের মানতে পারলেন না। একজন সচিব এসে প্রাইম মিনিস্টার হতো, একজন সচিব এসে মন্ত্রী হতো, যেহেতু দরকার নেই ইলেকশন, সচিবরা ভালো তো। তো আমি পলিটিক্যাল পার্টিকে আমি মনে করি সচিবের থেকে বেশি প্রশিক্ষিত, বেশি জানা বোঝা, এই কারণে যে তারা মাটি এবং মানুষের থেকে উঠে আসে। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আপনি পড়েছেন বা আরেকজন পড়েছেন, কিন্তু সে চাকরিতে যায়নি, সচিব হয়নি, কিন্তু তাদের থেকে ডিগ্রি তো কম নয় অনেক মানুষের। তারপরেও সে সমালোচনা সে দল করে, দলীয় লোক। তো দলীয় লোকের একটা সিল মেরেছে। দলীয় লোক হওয়া একটা যোগ্যতার ব্যাপার, যেরকম আইনজীবী হওয়া বা ডাক্তার হওয়া বা কি বলে উকিল, মানে যে পেশারই হোক না কেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দলীয় লোক ভালো করছে না খারাপ করছে এবং কতটুকু আছে। আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচিত ব্যক্তিকে নিয়ে আসাটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা এবং ভাবমূর্তির প্রধান কারণ হতে পারে। ধন্যবাদ দুদু ভাই। আমরা আরেকটা বিরতি যাবো। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আবারও আবু রাজাকে আপনার কাছে আসতে চাই। আমরা সম্প্রতি দেখলাম যে আইসিটিতে চিফ প্রসিকিউটর চেঞ্জ করা হয়েছে এবং বদি এবং সেনা দাবির মতো আওয়ামী লীগের নেতারাও জামিন পেয়েছেন, যদিও তারা ছাড়া পানি, তাদের অন্য মামলা আছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে আইসিটির বিচার প্রক্রিয়া কি বলেছেন নতুন প্রসিকিউটর যে স্বাভাবিকভাবে আগাবে, আগে যেভাবে হয়েছে স্বাভাবিকভাবে, আপনার কি তাতে কোনো মানে এই যে চিফ প্রসিকিউটর চেঞ্জ হলো এটাকে আপনি কীভাবে দেখছেন? এবং এই যে আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছেন সেটাকে কীভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছে সেটা আমি পরিষ্কার, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য আজকে যে সরকার ক্ষমতায় আসছে, যে যারা দেশ চালাচ্ছে, তারা আওয়ামী লীগের সহায়ক শক্তি বলে আমার কাছে মনে হয়। তা নাহলে তারা জামিনটা পাবে কেন? তারা তাদের অফিস আদালত খুলতে পারতেছে কেন? আর চিফ প্রসিকিউটর সম্পর্কে আপনি আমার বলতে বললেন, নতুন যে প্রসিকিউটর যাকে বানাইছে ইনি কে ছিলেন? ইনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, 1 নম্বর। 2 নম্বর, বিডিআর যে হত্যা হইল তাতে যারা আসামি ছিল তাদের পক্ষে তিনি মামলা পরিচালনা করছেন এর আগে। আর এখন তিনি আসছেন আইসিটিতে মামলা পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনি এই তাজুল ইসলাম কে ছিলেন? এক সময় বললে আরো ভালো হতো। আচ্ছা, অনেকেই বলেছেন এই কথা। হ্যাঁ, বলে আরো ভালো হতো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে এককভাবে সোচ্চার ছিল সারা 18 বছর ধরে বিএনপি নেতা যেমন তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে এটা আমি মনে করি না, কোনোভাবে। আর আইন আদালত সম্বন্ধে আমার স্পষ্ট কথা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে
আমি তো ডক্টর ইউনূসের সরকার না, সরকার না। এমনকি হাসিনা সরকারও না। বিএনপি সরকার যেটা করবে ভেবে চিন্তেই করবে। বিএনপি সরকারের প্রতি আস্থা, বিশ্বাস, সমর্থন যাদের নাই, তারা একটু অপেক্ষা করে দেখতে পারে যে কোন দিকে যাচ্ছে। তার আগেই, আপনার এখনো 10 দিন হয়নি সরকারের বয়স, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যা কিছু হচ্ছে একটু ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মূল্যায়ন করা, দেখা, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে একটি নতুন সময়ের মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে নিয়েছি। তারেক রহমান সাহেব, আমি হয়তো একেবারে তার কাছে কি গিয়ে দেখলেন বসতে বডি পারতাম, ল্যাঙ্গুয়েজ বা আসলে এনভায়রনমেন্ট কেমন কিন্তু ছিল? আমি আমার পৌঁছাতে একটু লেট হয়েছে, মানে জাস্ট আজান দিছে তার 2-3 মিনিট পরে ঢুকছি। তারপরেও আমি ইফতারের পরে যখন নামাজ পড়তে গেছেন উনি যেখানে, সেখানে আমি নামাজ পড়তে গেছিলাম। নামাজের পরে উনি যখন বেরোচ্ছেন তখন হি মার্ক মি, আমার দিকে সে ভালোভাবেই, তো আমি তার সাথে হ্যান্ডশেক করতে গিয়ে থাকতে পারতেন, আচ্ছা। কিন্তু এইটুকু বলায় আমার ভালো লাগছে। পাশাপাশি জামাতের আমির এবং অন্যান্য, পরে আমি বের হয়ে গেছি এই কারণে যে ওনার প্রোটোকল অনেক, তো আমি বের হয়ে আসছি। তো যেটা দুদুভাই বললাম, আমি হাতে কলমে দেখে আসলাম, এই হৃদ্যতা, এই সহাবস্থানটা থাকা উচিত। আমাদের আর্গুমেন্ট থাকবে, তর্ক বিতর্ক থাকবে। যেমন এইখানেও যদি আমি মনে করি যে দুদুভাই যেমন সরকার পক্ষের লোক, এখন আমি যদি আর্গুমেন্ট করি তার সাথে, তার দল আমার এটার আলোচনায় মানে ভিন্নভাবে না নিয়ে ভাবতে পারে যে না, বাইরে আমাদের সংসদে আমরা বিতর্ক আছে, বাইরেও আমাদের নিয়ে বিতর্ক আছে, এবং সেটাকে সুন্দরভাবে রিসিভ করে সামনে দিয়ে চলতে পারলে খুবই ভালো। এবং আমি মনে করি আমরা যে আলোচনাগুলো করব সেটাকেও তারা পার্ট হিসেবে ধরে নেক, কোনো আক্রোশ বিবাদ চিন্তা না করে ওনারা মনে করুন যে না, যদি ভালো হয় আলোচনাটা, কিছু গ্রহণ করার মতো থাকে গ্রহণ করবেন, আবার যদি অ্যাকসেপ্ট করার মতো নাও থাকে সেটা আবার দুদুভাইয়ের মতো একজন লোকের মাধ্যমে এই টেলিভিশনে বলা যেতে পারে যে না, ইট ইজ নট। সেটাও জানেন।